ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা সবাই বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখি। তাই আজকে আমি স্বপ্নের বাংলাদেশ কেমন হতে পারে তার প্রথম পর্বটি শুরু করছি। 15 ডিসেম্বরের পড়ন্ত বেলায় মনটা খারাপ করে ভাবতে লাগলাম, আজকের এই সূর্যটা কাল সকাল হলেই বাংলাদেশ তার 54তম বিজয় দিবসের সামনে এসে দাঁড়াবে। পরদিন সকালে বিজয় দিবসের 54তম বছরের সূর্যের দিকে তাকিয়ে আমি ভাবি, আমি কি শুধুই ক্যালেন্ডারের পাতায় আঁকা ডিসেম্বর মাসের লাল চিহ্নিত তারিখটাই দেখি, নাকি আরও অন্য কিছু? না, বরং আমি বাংলাদেশ নামক জাতির আত্মার দিকটা আমার নজরে আসে। 54 বছর আগে আমরা একটা স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম। আমরা মর্যাদা, ন্যায় বিচার আর সত্যের জন্য লড়াই করেছিলাম। কিন্তু আজ যখন আমি আমাদের রাজধানীর রাস্তা আর জনগণের মুখের দিকে তাকাই, তখন আমাকে সবচেয়ে কঠিন প্রশ্নটি করতে হয়, আমরা আসলে কিসের জন্য লড়াই করেছিলাম, আর আমরা নিজেরা কি হয়ে গেছি? আমরা যেখানে আছি তা বোঝার জন্য আমাদের শুরুর জায়গাটা মনে রাখতে হবে। আমার সৌভাগ্য হয়েছিল একটা জাতির জীবনের রক্ত ঢেলে অত্যাচারের শিকল ভাঙার দৃশ্য দেখার। তখন আমরা কী ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম? এটা কি শুধু পতাকা বা সীমানার মধ্যে ছিল? না, ঠিক তা ছিল না। এটা সহনশীলতার ওপর ভিত্তি করে একটা জাতিকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ছিল। আমরা মানবতায় এবং নৈতিকতায় উদ্বুদ্ধ কিন্তু সংগ্রামী একটি জাতি, যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারা সেই বজ্রকঠিন একতাবদ্ধ একটা জাতির স্বপ্ন দেখেছিলাম, যেখানে ন্যায় বিচার বিলাসিতা নয়, বরং একটা অধিকার। আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে 71-এর যোদ্ধারা শুধু নেতৃত্বই দিবে না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তুলবে যেন আগামীর প্রজন্ম বিশ্বের বুকে বাংলাদেশকে এক সম্ভাবনাময়ী উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে পারে। সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বের নেতৃত্বের জন্য এক আশার আলো হয়ে আবির্ভাব হতে পারে। আমরা একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে ইসলামের মূল্যবোধ আর আমাদের উপজাতি ও ধর্মীয় ভাইদের ঐতিহ্যের মতো হরেক রঙের সুতায় বোনানো মসৃণ চাদরের স্বপ্ন, আর সেই চাদরে একসাথে মুড়িয়ে জাতিকে গর্বিত করতে পারতাম। এটাই ছিল আমাদের সবার চাওয়া, সেই স্বপ্নের বাংলাদেশ। কিন্তু আজ 54 বছর পর আমরা জিজ্ঞাসা করি, আসলে কোন বাংলাদেশ আমরা পেলাম? আয়নায় নিজেদের দিকে তাকালে কি বাস্তবতা আমাদের দেখায়? আমরা একটা অসহিষ্ণু সমাজ দেখি, যার সংগ্রামের মূল্যবোধগুলি হারিয়ে গেছে। ন্যায় বিচার আর সমতার স্বপ্নটা নতুন ধরনের লুটেরা অভিজাতদের দ্বারা লুণ্ঠিত, আর এই চক্রে জড়িয়ে গেছে রাজনীতিবিদ নামের একটি চক্র, যাতে আছে ধনী ব্যবসায়ীরা, আরও আছে সিভিল ও সামরিক আমলাতন্ত্র, যারা আমাদের সম্পদকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে। তারা আমাদের জন্য একটা জাতি গড়েনি, তারা নিজেদের জন্য জাতির আর সাধারণ মানুষের অল্প স্বল্প সম্পদের লুটপাটের এক মহা ব্যবস্থা গড়ে তুলেছে। জনগণ 1971 সালে এই দেশকে অত্যাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছিল, কিন্তু এই নেতারা বাংলাদেশের ভবিষ্যৎকে তাদের লুটের ট্রফি হিসেবে দেখছে। মানবতার আত্মা নির্মম ঠান্ডা স্বার্থপরতায় বদলে গেছে। একটি জাতির শক্তি তার প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে, কিন্তু আমাদের বাংলাদেশে সেই স্তম্ভগুলো শুধু ফাটেইনি, তারা ভেঙে পড়েছে। আমরা দেখেছি বিচার ব্যবস্থা ভীতু এবং কাপুরুষ হয়ে গেছে। অপরাধী আর দুর্নীতিগ্রস্তদের এবং রাজনীতিবিদদের ঢাল হয়েছে তারা, ন্যায়ের তলোয়ার নয়। আমরা দেখেছি আমাদের নিরাপত্তা বাহিনী, যারা আমাদের রক্ষা করার শপথ নিয়েছে, তারাই বছরের পর বছর নির্যাতনের হাতিয়ার হয়ে গেছে জনগণের পরিবর্তে একটা ফ্যাসিস্ট শাসকের সেবায়। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক হলো তথাকথিত বুদ্ধিজীবীরা। এরা তো হওয়ার কথা আমাদের নৈতিক পথ প্রদর্শক, কিন্তু তারা তাদের কলম বেচেছে। গত দশকে তারা অযৌক্তিক গল্পকে যৌক্তিক করার গল্প বানিয়েছে, জনগণকে নির্যাতন আর বাস্তবতার কঠিন হিমশীতল বরফে ফেলে দিয়ে শাসকের ছায়ায় উষ্ণতা বেছে নিয়েছে। তারা শুধু আমাদের ব্যর্থ করেনি, তারা বাংলাদেশ নামক এক ছোট্ট কিন্তু বিশাল এক সম্ভাবনার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের নেতারা 5 দশকেরও অধিক সময় ধরে একটি মৌলিক সত্যকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে, যে জনগণই এই দেশের মালিক। 1971 সালে আমাদের যুদ্ধটা একটা মালিকের জায়গায়
আরেকটা মালিক বসানোর জন্য ছিল না। আমরা নিজেদের ভাগ্যের মালিক হওয়ার জন্য যুদ্ধটা করেছিলাম। কিন্তু আজ আমরা কোথায়? আমাদের মূলধারার রাজনীতিবিদরা কখনো আমাদের সেই মালিকানার অনুভূতি দেয়নি। তারা দেশের জমি, সম্পদ আর ভবিষ্যৎকে তাদের পরিবারের সম্পত্তি হিসেবে দেখে। তারা নিজেদেরকে জনসেবক মনে করে না। তাদের দেখলে মনে হয় তারা নির্বাচিত হয়েছে শুধুই লুট করার জন্য। আর দুঃখের বিষয়, আমলাতন্ত্র আর নিরাপত্তা বাহিনীদের তাদের প্রোটেক্ট করার সঙ্গী হিসাবে পেয়েছিল। গরিব দেশের জনগণের ঘাম বেচা টাকায় পালিত এইসব নিরাপত্তা বাহিনীর নেতারা তাদের সেই ব্যক্তিত্বই গড়ে তুলতে পারেনি যে তারা জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, বরং তারা নিজেদেরকে শাসক গোষ্ঠীর লাঠিয়ালি মনে করেছে। এইসব আমলারা আর তথাকথিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কখনো নিজেদেরকে জনগণের রক্ষক নয়, বরং দুর্নীতিগ্রস্ত অভিজাতদের ব্যক্তিগত রক্ষকে পরিণত হয়ে আছে। রাজনীতিবিদরা কখনোই নিজেদের জিজ্ঞেস করে না কেন জনগণ এদের বিশ্বাস করে না। তারা কখনো জিজ্ঞেস করে না কেন জনগণ তাদের ভরসা করে না। রাজনীতিবিদরা কখনোই নিজেদের জিজ্ঞেস করে না তারা পুরো দেশের সেবা করছে কি না, কারণ তারা মনে করে দেশটা তাদের দলের, পরিবারের আর কয়েকজনের। সংখ্যাগুলো কখনোই মিথ্যে বলে না, কিন্তু তারা একটা পরিকল্পিত চুরির গল্প বলে। যদি জানতে চান আমাদের নেতারা পুরো দেশের জন্য কতটা যত্ন নিয়েছে, তাহলে বাজেটের দিকে তাকান। কিভাবে তারা ব্যাখ্যা করবে যে 64টা জেলার মধ্যে 24টা জেলারই মোট উন্নয়ন বাজেটের বরাদ্দ পেয়েছে 1%-এরও কম? এই জেলাগুলো অনেকেই আমাদের জাতীয় জিডিপিতে দ্বিগুণ বা কখনো তার চেয়েও বেশি অবদান রাখে, পক্ষান্তরে তাদের বরাদ্দ 1-এরও কম। উদাহরণস্বরূপ ঢাকা এবং চিটাগং একাই খেয়ে ফেলেছে 24 থেকে 11%-এর মধ্যে। এর পরের বড় অংশটা পেয়েছে গোপালগঞ্জ 6%, যা প্রায় গত 15 বছর তাদের বরাদ্দ ছিল এরকম। এদিকে জয়পুরহাট, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, শেরপুরের মতো জায়গাগুলি ভিক্ষার মতো পেয়েছে 0.17 থেকে শুরু করে 0.8-এর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে তাদের সাংসদরা কেন এর প্রতিবাদ করে নাই? কেন তারা সংসদে উঠে দাঁড়ায় নাই? কেন আপত্তি করেনি? কারণ তারা তাদের এলাকার মানুষের অধিকারের জন্য কাজ করেনি। তারা সেই ব্যবস্থার জন্য কাজ করেছে যা অভিজাতদের খাওয়ায় আর বাকি জাতিকে ক্ষুধার্ত রাখে। এবারে আসি অন্য একটা প্রসঙ্গে। আমাদের রাজনীতিবিদরা, সেই সাথে আমলা, বিচারকেরা এবং সামরিক আমলারা বিগত 1.5 দশক ধরে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মিথ্যে হলফনামা বানিয়ে জাতির ভবিষ্যৎ লুট করে তাদের পরিবারের কয়েক প্রজন্মের জন্য ভবিষ্যৎ গড়েছে বিদেশে। এর পরিণতি বাংলাদেশের ভাগ্যে জুটেছে এক প্রতারক জাতির তকমা। যখন পুরো বিশ্ব আমাদের কথাকে সন্দেহ করে, তখন একটা জাতি কি সম্মানের সাথে বাঁচতে পারে? দুর্নীতিগ্রস্ত দেশের পাশাপাশি আমরা এক নতুন খেতাব অর্জন করেছি, তা হলো বাংলাদেশকে এক প্রতারক জাতি হিসাবে চিহ্নিত করেছে। কিভাবে বুঝবো যে আমাদেরকে তারা প্রতারক বলে আখ্যা দিয়েছে? এটা তো আর মাইকে কেউ ঘোষণা দেয় না। যখন একজন বাংলাদেশি ছাত্র বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন করে বা একজন শ্রমিক ভিসার জন্য আবেদন করে, তখন তারা সন্দেহের দেওয়ালের মুখোমুখি হয়। কিন্তু কেন? কারণ আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে অবিশ্বস্ত বলে চিহ্নিত করেছে। আমাদের সার্টিফিকেট বিশ্বাসযোগ্য নয়, আমাদের তথ্য সন্দেহজনক, আমরা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে বাধ্য, অতিরিক্ত পরীক্ষায় পড়তে হয় আর লজ্জাজনক বিলম্ব সহ্য করতে হয়। এসব শুধু কোনো ক্লারিক্যাল ভুল নয়, বরং এটা একটা নৈতিক সংকট। যখন আমাদের কাগজপত্র ফেনলার মতো দেখা হয়, তখন জিজ্ঞাসা করতে হয় এই কলঙ্কটা কোথা থেকে এলো? এটা বাইরে থেকে আসে নাই, এটা আমাদের নিজেদের সীমানার মধ্যেই তৈরি হয়েছে একটা বিশাল প্রতারণার উৎসবের মাধ্যমে। যে দেশের এমপি আমলারা মিথ্যা কোর্ট সনদ দিয়ে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়, তারা এই দেশের নতুন প্রজন্মকে কি শিক্ষা দিবে? আমাদের নিজেদের সাথে সৎ হতে হবে। এই প্রতারণার সংস্কৃতি কোথা থেকে শুরু হয়েছে? এটা অবিশ্বাস্যভাবে খুব তাড়াতাড়ি শুরু হয়। এটা শুরু হয় অভিভাবকদের দেয়া ভুয়া জন্ম তারিখ দিয়ে, যাতে একটা সন্তান স্কুলে ভর্তি হয়। সেটা নিয়ে ভাবো, যদি একটা সন্তানের প্রথম অফিসিয়াল যোগাযোগটা বিশ্বের সাথে একটা মিথ্যা দিয়ে শুরু হয়, তারা সততার মূল্য বুঝবে কিভাবে? আমরা আমাদের স্কুলগুলোকে প্রতারণার প্রশিক্ষণ কেন্দ্র বানিয়ে ফেলেছি। আমাদের শিক্ষকেরা, যারা পরবর্তী প্রজন্মের নৈতিক পথ প্রদর্শক হওয়ার কথা, তারাই প্রশ্নপত্র ফাঁস করে,
সেখান থেকেই শুরু হয় এক বিশাল ভয়ানক প্রতারণার উৎসব। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ভোটার তালিকা, ভুয়া আইডি কার্ড, ভুয়া পিএইচডি ডিগ্রি, এমনকি ভুয়া আদালতের আদেশ। আমরা একটা সমাজ গড়েছি যেখানে সাফল্য মানে জালিয়াতি। যদি আমাদের জীবন একটা মিথ্যায় শুরু হয়, তাহলে আমরা কিভাবে আশা করব আমাদের জাতি সত্যের উপর দাঁড়াবে? সুতরাং স্বপ্নের বাংলাদেশের যাত্রায় আমরা যে প্রধান দুটো রোগ আবিষ্কার করেছি বা চিহ্নিত করেছি, তা হলো অসহিষ্ণুতা আর সততার অভাব। আজকে আমরা মূলত সততার উপরে কথা বলছি এবং অসহিষ্ণুতার বিষয়টা আমরা অন্য কোনো এপিসোডে দেখব। সো আমরা রোগটা চিহ্নিত করেছি এবং এটা একটা সামাজিক ক্যান্সার, যাকে আমরা বলছি সততার অভাব। কিন্তু চিহ্নিত করলে শুধু লাভ নেই, এর চিকিৎসাও করতে হবে। সমাধানটা নতুন আইন বা নতুন ভবনে নেই, এটা নতুন প্রজন্ম গড়ায় যারা মিথ্যার বিষাক্ততা থেকে মুক্ত হবে। আমাদের শুরুর দিকে ফিরে যেতে হবে, আমাদের নৈতিক পাঠগুলো ফিরিয়ে আনতে হবে। শৈশবের নৈতিক শিক্ষামূলক পাঠে ফিরে যেতে হবে, যেখানে আমাদের মা বাবারা 1960-এর শেষে এবং 70 দশকের ধর্মীয় মূল্যবোধের শক্তিতে আমাদের নৈতিক শিক্ষাগুলো দিয়ে আমাদের গড়ে তুলেছেন। এটা একটা উত্তরণের কাজ সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য। পচা রাজনীতির গন্ধ পুঁতিময় আদর্শ ছুঁড়ে ফেলে দিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে। আমরা কিন্তু ব্যর্থ হতে পারবো না। আমার মতো লোকেরা যারা স্বপ্ন আর ক্ষয় দেখেছে, ধ্বংস দেখেছে, এখন নিজেদের শ্রম আর সময় দুটোই দিতে হবে আমাদের যুবকদের গড়ে তুলতে। স্বেচ্ছাসেবা শুরু করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সন্তানরা সত্য বলে, এমনকি যখন তা অনেক কঠিন। আমাদের এমন একটা প্রজন্ম গড়তে হবে যারা প্রতারণা করতে চাইবে না, পারবেও না। আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় বাংলাদেশের 54তম বিজয় দিবসে। 1971-এর স্বপ্নটা এখনও পূরণের অপেক্ষায়। আমরা রাজনীতিবিদদের পরিবর্তনের জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের ব্যবস্থাটা নিজে নিজে ঠিক হবে, তাও আমরা মেনে নিতে পারছি না। পরিবর্তনটা আমাদের নিজেদের মুখ থেকে আমাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হতে হবে। এটা হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। আর ভুয়া সার্টিফিকেট নয়, আর শাসনের জন্য মিথ্যা যুক্তি তুলে ধরা নয়, আর লুটের মুখে চুপ থাকা নয়। আমরা প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা সত্য বলবো, শুধু সত্য এবং সত্য ছাড়া আর কিছুই না। এটাই কলঙ্ক থেকে মুক্তির একমাত্র উপায়। এটাই বিশ্বের চোখে সম্মানের সাথে বাঁচার জাতি গড়ার একমাত্র উপায়। আমাদের বাবারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, এখন আমরা আমাদের তরুণদের স্বচ্ছ আত্মার জন্য যুদ্ধ করে যাব। বিজয় দিবসের শুভকামনা। সত্য আমাদের মুক্ত করুক। আমাদের প্রতিজ্ঞা হোক এই বিজয় দিবসে আমরা আমাদের তরুণ সমাজকে গড়ে তুলি সততা, নিষ্ঠা এবং ন্যায়ের উপরে। আজকে সমাজে যে অস্থিরতা দেখছি, এই চিত্র দ্রুতই মিলে যাবে যদি আমরা তাদেরকে ঠিকভাবে গড়ে তুলতে পারি। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা আজকে 54তম বিজয় দিবসে। আল্লাহ হাফেজ।